মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক সময়কার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এবং তুরস্ক এখন মুখোমুখি দাঁড়িয়ে। ইরান ইসরায়েল সংঘাতের পরপরই ইসরায়েল নাকি নতুন শত্রু খুঁজছে, আর সেই তালিকায় সবার উপরে আছে তুরস্ক ও পাকিস্তান। একই সময় ইরান নতুন করে তৈরি করছে এক শক্তিশালী ড্রোন শাহেদ 149 গাজা, যা আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, যা একসময় তাদের সুরক্ষার প্রতীক ছিল, এখন নাকি তা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই সব কিছু মিলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন দিকে মোড় নিচ্ছে। এবার মূল ঘটনা বলার আগে এই শিরোনামগুলো আপনাদের সাথে আলোচনা করছি। ইরানের নতুন ড্রোন শাহেদ 149 গাজা, আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানার সক্ষমতা। মধ্যপ্রাচ্যে ক্ষমতা বদল, তুরস্ক ও পাকিস্তান কি ইসরায়েলের নতুন শত্রু? মার্কিন সামরিক উপস্থিতি আরব দেশগুলোর জন্য সুরক্ষা নাকি নতুন বোঝা? এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যে উত্তেজনা চলছে এবং নতুন করে যে জোট গঠন হচ্ছে, এ বিষয়ে আপনার কি মতামত? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এবার আসছি বিস্তারিত আলোচনা নিয়ে। ইরানের নতুন ড্রোন শাহেদ 149 গাজা, আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা। আমরা শুরুতে কথা বলবো ইরানের সামরিক সক্ষমতা নিয়ে, বিশেষ করে তাদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। সাম্প্রতিক সময়ে ইরান নিজেদের সামরিক প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি সাধন করেছে, যা সামরিক বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে। তাদের তৈরি নতুন শাহেদ 149 গাজা ড্রোন এখন কি বিশ্বের সামরিক আলোচনার কেন্দ্রে? শাহেদ 149 গাজা এক রূপকথার জন্ম। ইরানকে প্রায়শই অ্যাসিমেট্রিক যুদ্ধের রাজা বলা হয়, যেখানে তারা কম খরচে এবং উদ্ভাবনী কৌশলে শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলা করে। যুদ্ধবিরতির মধ্যে ইরান আরও এক অস্বাভাবিক সাফল্য অর্জন করেছে। তারা তৈরি করে ফেলেছে শাহেদ 149 গাজা ড্রোন, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম। আমেরিকার ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার সম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার নিরাপত্তা কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের রাজা বলা হয়। তাদের হাতে যে কোনো দেশের অস্ত্র এলে তারা তা মুহূর্তেই ওয়ার্কশপে ফেলে ভেঙে নতুন করে পানির দরে অস্ত্র বানানোর সক্ষমতা রাখে। এই শক্তিকে কাজে লাগিয়ে ইরান তৈরি করেছে শাহেদ 149 গাজা ড্রোন। এই ড্রোনটি প্রথম সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল 2021 সালে। তখন এর উড়ন্ত ক্ষমতা ছিল 24 ঘন্টা এবং গতি ছিল 250 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু যুদ্ধবিরতির এই সময়কে ইরান অবহেলায় নষ্ট করেনি, বরং তারা এই সময় ড্রোনটিকে আপগ্রেড করেছে। উন্নত শাহেদ 149 গাজার সক্ষমতা 2026 সালের হিসাব অনুযায়ী: এন্ডুরেন্স 35 ঘন্টা আকাশে ভাসমান থাকতে পারে, গতি 350 কিলোমিটার প্রতি ঘন্টায়, রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার। অর্থাৎ প্রতি ঘন্টা ধরে 350 কিলোমিটার গতিতে উড়ে এই ড্রোন 12,000 কিলোমিটারও বেশি পথ পাড়ি দিতে পারে। এই সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র এখন এই গাজা ড্রোনের রেঞ্জের মধ্যেই পড়েছে। আমেরিকাকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরান থেকে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর যেমন ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবন পর্যন্ত শাহেদ 149 গাজা ড্রোনের আওতার মধ্যে চলে এসেছে। ওয়াশিংটন প্রায় 10,000 কিলোমিটার দূরে, মার-এ-লাগো 11,200 কিলোমিটার এবং ক্যালিফোর্নিয়া 11,800 কিলোমিটার দূরে অবস্থিত। অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র মূল ভূখণ্ডে নিরাপত্তা ছিল এবং বিশ্বের অন্যান্য প্রান্তে বিভিন্ন সময় সামরিক আক্রমণ চালিয়েছে। কিন্তু এখন ইরান যদি মনে করে তারা সরাসরি
মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করবে সেটাও সম্ভব হতে পারে। এই ড্রোন বাতাসে ৩৫ ঘন্টা ভাসমান অবস্থায় থাকতে পারে এবং এটি বহন করতে পারে ১৩টি স্বয়ংক্রিয় বোমা, যা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত। ফলে এই ড্রোন নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। খরচ ও কৌশলের পার্থক্য। গাজা ড্রোনের আসল শক্তি তার আয়তনের চেয়েও বেশি তার নির্মাণ খরচে। একটি F-35 ফাইটার জেটের দাম ৮২ মিলিয়ন ইউএসডি, প্রায় ৮০০ কোটি ভারতীয় টাকা বা ১২০০ কোটি বাংলাদেশি টাকা, যা আমেরিকার সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট। অন্যদিকে শাহেদ 149 গাজা ড্রোন তৈরি করতে খরচ পড়ে মাত্র ০.৫ মিলিয়ন ইউএসডি, প্রায় ৪.৫ কোটি ভারতীয় টাকা। এই বিশাল খরচের পার্থক্যই ইরানের অ্যাসিমেট্রিক যুদ্ধের জয়কে তুলে ধরে। F-35 এর গতি প্রায় ২০০০ কিলোমিটারের কাছাকাছি এবং এটি পাইলট দ্বারা পরিচালিত হয়, কিন্তু শাহেদ 149 গাজা ড্রোন চালকবিহীন এবং এআই দ্বারা পরিচালিত। ইরান আমেরিকার জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার না করে চীনের বাইতো নেভিগেশন সিস্টেম, 50টি সক্রিয় স্যাটেলাইট, 10টি সেন্টিমিটার নির্ভুলতা ব্যবহার করে এটি ইরানকে আমেরিকার জ্যামিং প্রচেষ্টা থেকে সুরক্ষা দেয় এবং আরও নিখুঁত লক্ষ্যবস্তু অর্জনে সাহায্য করে। আকাশে দীর্ঘক্ষণ ভাসমান থাকার জন্য এই ড্রোনটির পাখা অস্বাভাবিক লম্বা, ২১ মিটার, এবং এতে ১৫০০ কিলোগ্রাম কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। মার্কিন সামরিক উপস্থিতি আরব দেশগুলোর জন্য সুরক্ষা নাকি নতুন বোঝা? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি সবসময় একটি বিতর্কিত বিষয়। সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে মার্কিন ঘাঁটিগুলো ঐতিহাসিকভাবে আরব দেশগুলোর সুরক্ষার গ্যারান্টি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অপ্রত্যাশিত ইরান যুদ্ধ এই সমীকরণ পুরোপুরি পাল্টে দিয়েছে। বদলে যাওয়া পরিস্থিতি মার্কিন ঘাঁটিগুলো যে আরবদের রক্ষা করবে বলে কথা ছিল, এখন উল্টো সেগুলোর কারণেই আরবরা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এর প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার সময় এসেছে বলে মন্তব্য করেছে আমিরাতের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন এক শীর্ষ বিশ্লেষক। বিশিষ্ট আমিরাতি শিক্ষাবিদ ও রাজনৈতিক উপদেষ্টা আব্দুল খালেক আবদুল্লাহ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন ঘাঁটিগুলো এখন আমিরাতের জন্য কৌশলগত সম্পদ নয়, বরং একটি বোঝা। এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মঞ্চে নতুন উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে এবং বিশ্লেষকরা এটিকে শুধুমাত্র ব্যক্তিগত মত হিসাবে দেখছে না, বরং কোনো কৌশলগত বার্তার প্রতিফলন হিসাবেই দেখছেন। আমিরাতে মার্কিন সামরিক উপস্থিতি। কাউন্সিল অফ ফরেন রিলেশনসের তথ্যমতে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 19টি সামরিক স্থাপনা রয়েছে, যার মধ্যে 8টি স্থায়ী। যুদ্ধ শুরুর আগে এই অঞ্চলে মার্কিন সেনার সংখ্যা ছিল প্রায় 40,000। আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি, যা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আমিরাত যৌথভাবে ব্যবহার করে, সেখানে 3,500 মার্কিন সেনা মোতায়েন আছে। ইরানের প্রতিশোধমূলক হামলা ও অর্থনৈতিক প্রভাব। গত 28শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরাত ইরানে ব্যাপক প্রতিশোধমূলক হামলার শিকার হয়েছে। মার্চের শেষ নাগাদ ইরান আমিরাতের 398টি ব্যালিস্টিক মিসাইল, 1872টি ড্রোন এবং 15টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছেন। এই হামলার অর্থনৈতিক প্রভাব বিধ্বংসী। পর্যটন, রিয়েল এস্টেট, লজিস্টিক্স এবং অর্থায়নের উপর নির্ভরশীল আমিরাতের অর্থনীতি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে 12,000 কোটি ডলারের বেশি বাজার মূলধন উধাও হয়ে গেছে। বাতিল হয়েছে 18,400-রও বেশি ফ্লাইট। এখন প্রশ্ন উঠছে আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে। মার্কিন সামরিক উপস্থিতি সুরক্ষা দেওয়ার বদলে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে আমিরাতে প্রকাশ্যে বিতর্ক উস্কে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, আবদুল্লাহর মন্তব্য বিচ্ছিন্ন নয়,
এটি উপসাগরীয় দেশগুলোর মধ্যে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের একটি বৃহত্তর প্রবণতার অংশ। মধ্যপ্রাচ্যে ক্ষমতা বদল। তুরস্ক ও পাকিস্তান কি ইসরায়েলের নতুন শত্রু? ইরানের সাথে যুদ্ধ পুরোপুরি থামেনি, কিন্তু এরই মধ্যে ইসরায়েল নাকি নতুন শত্রু খোঁজা শুরু করেছে। ইসরায়েলি পত্রিকা মারিভ এর এক বিস্ফোরক কলামে বিশ্লেষক বোয়াজ গোলানি সরাসরি বলে দিয়েছেন যে প্রতিযোগিতায় আছে মাত্র দুটি নাম, তুরস্ক আর পাকিস্তান। তুরস্ক এক সময়ের মিত্র, এখন শত্রু। ঠিক সেই মুহূর্তে আঙ্কারা থেকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাল্টা গর্জন ছেড়েছেন, ইরানের পর ইসরায়েল শত্রু ছাড়া বাঁচতে পারে না। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের এই নতুন যুদ্ধের সংকেত এখন শুধু আর আরব মরুভূমিতে সীমাবদ্ধ নেই, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে ভূমধ্যসাগরের নীল জলেও। টেকনিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক বোয়াজ গোলানির কথা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। ইরান 3 দশক ধরে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসাবে মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালিয়ে এসেছে, কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ সেই অধ্যায়টাই শেষ করে দিয়েছেন। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সামরিক শক্তি মাটিতে মিশে গেছে, অর্থনীতির দেউলিয়ার দরজায়। ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা পূরণ করার দৌড়ে আছে দুটি দেশ, 85 মিলিয়ন জনসংখ্যার তুরস্ক আর 240 মিলিয়নের পাকিস্তান। গোলানির সতর্কবার্তা ছিল পরিষ্কার, এই দুটির মধ্যে কোনটা সামনে আসবে সেটা ইসরায়েলের হাতে নেই, কিন্তু দুটি পথই প্রায় সমান বিপজ্জনক। তুরস্কের নাম কেন এই তালিকায় সবার আগে? কারণটা পুরনো এবং একই সঙ্গে তাজা। 1949 সালে তুরস্ক ছিল ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দশকের পর দশক দুই দেশের মধ্যে সামরিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল গভীর, কিন্তু 2010 সালে মাভি মারমরা জাহাজে ইসরায়েলি কমান্ডোদের হামলায় 10 তুর্কি নাগরিক নিহত হবার পর সেই সম্পর্কে ফাটল ধরে। গাজা যুদ্ধের পর সেই ফাটল পরিণত হয়েছে গভীর খাদে। এরদোগান নেতানিয়াহুকে সরাসরি এই যুগের হিটলার বলেছেন, আর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পাল্টা ঘোষণা দিয়েছেন, তুরস্কই নতুন ইরান। 2026 সালের ইরান যুদ্ধে এই দূরত্ব আরও বেড়েছে। এরদোগান মার্কিন ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। তিনি ইরানি জনগণকে বলেছেন, প্রতিবেশী ও ভাই, ইসরায়েলের কাছে এটা আরও স্রেফ কথার কথা নয়, এটা পক্ষ বেছে নেওয়ার সরাসরি ঘোষণা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান কিন্তু চুপ করে বসেননি। আন্টালিয়া কূটনীতি ফোরামের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের পুরো কৌশলটাই খুলে বলেছেন। ফিদানের কথা হলো, ইরানের পর ইসরায়েল শত্রু ছাড়া বাঁচতে পারে না। শুধু নেতানিয়াহু সরকারই নয়, বিরোধী দলের কিছু মহলও তুরস্ককে নতুন শত্রু বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। ফিদান আরও বলেছেন, এটা আর কোনো ব্যক্তির রাজনীতি নয়, এটা ইসরায়েলের রাষ্ট্রীয় কৌশলে পরিণত হয়েছে। তুরস্কের এই বিশ্লেষণ একদমই ভুল নয়, কারণ একই সময় ইসরায়েলি পার্লামেন্টে গ্রিস, সাইপ্রাস এবং যুক্তরাষ্ট্রের সংসদদের নিয়ে আলাদা বৈঠক হয়েছে। বিষয়বস্তু একটাই, তুরস্কে বাড়তে থাকা প্রভাব ঠেকাতে ভূমধ্যসাগরে জোট আরও শক্তিশালী করা। নেতানিয়াহুর সরবুজ জোট ও পাল্টা মুসলিম জোট এখানে আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। নেতানিয়াহুর সরবুজ জোটের ছক। নেতানিয়াহু এই বছরের শুরুতে প্রকাশ্যে বলেছিলেন, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস, আমেরিকাকে কেন্দ্র করে একটি আঞ্চলিক জোট দাঁড় করাতে চান তিনি। সাইপ্রাস সেই জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান সেই জোটকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন। ফিদানের বক্তব্য হলো, আমরা ইসরায়েলের মতো নেই। তারা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে গ্রিস, সাইপ্রাসকে নিয়ে সামরিক জোট তৈরি করেছেন। ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাথে গ্রিস যতদূর গেছে, ইউরোপের আর কোনো দেশ ততদূর যায়নি। ফিদান আরও স্পষ্ট করে দিয়েছেন, এটা শুধু তুরস্কের সমস্যা নয়, মুখে না বললেও এই অঞ্চলের সব মুসলিম দেশই এই জোট নিয়ে গভীরভাবে চিন্তিত। ইসরায়েল যখন ভূমধ্যসাগরীয় জোট গড়ছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তে পাল্টা শক্তির নতুন জোট মাথা তুলেছে।
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিভুজ প্রতিরক্ষা চুক্তির আলোচনা এখন শেষ পর্যায়ে এসে ঠেকেছে বলে ব্লুমবার্গ জানাচ্ছে। একজন সৌদি সূত্র সরাসরি সতর্ক করে দিয়েছেন, ইরান ও তুরস্কের পর ইসরায়েল আরব উপসাগরীয় দেশগুলোর দিকে নজর দিতে কতক্ষণ। রিয়াদ তাই সব দিক খোলা রেখে চলেছে। সৌদি আরব তুরস্কের সামরিক প্রযুক্তি ও ড্রোন উৎপাদনে বিনিয়োগ করতে যাচ্ছে, আর পাকিস্তানের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি আগেই সই হয়ে গেছে। বিশ্লেষকরা এখন দুটি সমান্তরাল নিরাপত্তা কাঠামোর উত্থান দেখছে। একদিকে ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস, আমেরিকার ভূমধ্যসাগরীয় জোট, অন্যদিকে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, মিশরের মুসলিম নিরাপত্তা বলয়। এই দুই ব্লকে টানাটানি ভবিষ্যতে দক্ষিণ এশিয়া থেকে পূর্ব ভূমধ্যসাগরীয় পর্যন্ত একটি বড় মেরুকরণ তৈরি করবে। ওয়াশিংটন এই পুরোচকে একটা অদ্ভুত সমস্যায় পড়েছেন। আমেরিকার বিশেষ দূত টম ব্যারাক আন্টালিয়া ফোরামকে পরিস্থিতি ঠান্ডা করতে বলেছেন, তুরস্ক ইসরায়েল উত্তেজনা আসলে কথার লড়াই, সত্যিকারের সংঘাত নয়। বারাকের মতে জ্বালানি নিরাপত্তার স্বার্থেই দুই দেশের একসঙ্গে কাজ করা দরকার, কারণ তুরস্কের মধ্য দিয়ে তেল, গ্যাস আর ইন্টারনেটের কেবল যায়। কিন্তু বাস্তবতা হলো, ট্রাম্প একদিকে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক মিত্র, অন্যদিকে এরদোগানের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো। এই দুই মিত্রের মাঝখানে পড়ে আমেরিকার কূটনীতি এখন তীব্র চাপে। পাকিস্তান, নতুন কৌশলী মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রশংসাটাও কম গুরুত্বপূর্ণ নয়। গোলানির বিশ্লেষণে পাকিস্তানকে তুরস্কের প্রতিযোগী হিসাবে দেখানো হলেও বাস্তবে দুটি দেশ বিপরীত দিকে নয়, একই দিকে হাঁটছে। ইরান আমেরিকা যুদ্ধের মধ্যস্থতা করে ইসলামাবাদ আপাতদৃষ্টিতে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে, কিন্তু আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, পাকিস্তান আসলে নিরপেক্ষ নয়, এটা একটি সুচিতর কৌশলগত অবস্থান মাত্র। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলকে মানবজাতির অভিশাপ বলে যে মন্তব্য করেছেন, তা ইসরায়েলের কাছে স্পষ্ট বার্তা। ইসলামাবাদ কখনোই সত্যিকারের নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়। জার্মান পত্রিকা ডি ভেল্ট সরাসরি প্রশ্ন তুলেছেন, ইরানের পর কি ইসরায়েল তুরস্ককে আঘাত করবে? সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত, কিন্তু ইঙ্গিতগুলো ভয়ঙ্কর। দুই নেতার ব্যক্তিগত বিদ্বেষ এখন রাষ্ট্রীয় নীতিতে রূপ নিয়েছে। তুরস্কের আদালত নেতানিয়াহু সহ ৩৫ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে ১০০০ বছরেরও সাজার মামলা ঠুকে দিয়েছেন। ইসরায়েলি কনসুলেট হামলা, গাজা ফ্লোটিয়া নিয়ে দ্বন্দ্ব, সিরিয়ায় পাল্টাপাল্টি প্রভাব বিস্তার, সব কিছুই একটি বিন্দুর দিকে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের বালুচরে যে নতুন যুদ্ধের মানচিত্র আঁকা হচ্ছে, তাতে আর কেবল ইরানের নাম নেই। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক ও ইসরায়েল এখন পরস্পরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। মাঝখানে শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা। ইরানের ধ্বংসস্তূপের ধোঁয়া মেলানোর আগেই পরবর্তী অগ্নিকুণ্ডের ইন্ধন প্রস্তুত। এবার সেটা ঐতিহাসিক বসফরাসের তীর থেকে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। একদিকে ইরান নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে ইসরায়েল নতুন নতুন জোট গঠনের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। একই সাথে তুরস্ক ও পাকিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিজেদের সামরিক ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করছে, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নতুন দিকে নিয়ে যাচ্ছে। আরব দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে ক্রমবর্ধমান বিতর্ক এই অঞ্চলে নতুন অস্থিরতা তৈরি করছে। এই সব মিলিয়ে আমরা এক নতুন ভূ-রাজনৈতিক মেরুকরণের সাক্ষী হতে চলছি, যার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। ডিজিটাল নিউজ টিভি যদি আপনাদের কাছে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।